আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইতিসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমরা ইনশাআল্লাহ কাশ্মীর নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। গত 5ই আগস্ট ভারতের বিজেপি সরকার কর্তৃক ভারতের সংবিধানের ধারা 307 এবং ধারা 35A বাতিল করার মাধ্যমে শুধু কাশ্মীর নয়, বরং ভারত উপমহাদেশের এক নতুন যুগ ও নতুন অধ্যায়ের সূচনা করেছে ভারত সরকার, যা শুধু কাশ্মীরি মুসলমানদের জন্য চিন্তা ও মাথা ব্যথার কারণ নয়, বরং এদেশের, এই উপমহাদেশের প্রত্যেক স্বাধীনচেতা রাজ্য রাষ্ট্রগুলোর মাথা ব্যথা এবং চিন্তার কারণ। আমরা ইনশাল্লাহ কাশ্মীর বিষয়টিকে একটু সুন্দরভাবে, একটু বিস্তারিতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। হয়তো এর জন্য একটু সময় লাগতে পারে, তো দর্শকবৃন্দকে আমি অনুরোধ জানাবো, সময় লাগলেও আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহুল আজিজ। আমরা আজকে যে অঞ্চলটিকে কাশ্মীর বলে চিনি, সে অঞ্চলটির মূলত অফিসিয়াল নাম হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। এবং এই জম্মু অ্যান্ড কাশ্মীর বা JK যে অঞ্চলটি, যেটাকে আমরা বা বিশ্ববাসী শুধু কাশ্মীর নামে চিনে, এটা মূলত 3টা অঞ্চলের সমন্বয়। 1 জম্মু, 2 কাশ্মীর, 3 লাদাখ। জম্মু একটু সমতলে, কাশ্মীর হিমালয়ের পাহাড়ি মাঝামাঝিতে একটা উপত্যকা, সমতল উপত্যকা পাহাড়ের মাঝামাঝিতে, যেটাকে কাশ্মীর ভ্যালি বলা হয়। এখনও কাশ্মীর ভ্যালি নামে ওই জায়গাটা আছে। আর একটা হচ্ছে হিমালয়ের সুউচ্চ পর্বতমালার মাঝে লাদাখ, যেখানে জনবসতি একদম কম বললেই চলে। এবং এই 3টে জায়গার সংস্কৃতি, সভ্যতা আলাদা আলাদা। জম্মুতে মুসলমানদের সংখ্যা বেশি হলেও হিন্দুদের সংখ্যাও কম নয়। 25 থেকে 30% হিন্দু বসবাস করে জম্মুতে। কাশ্মীরে প্রায় 80-90%, কাশ্মীর ভ্যালি যেটা, 80-90% মুসলমান বসবাস করে। আর লাদাখে বৌদ্ধ এবং শিখ মুসলিমরা বসবাস করে। লাদাখে মাত্র 2টাই জেলা আছে, লেহ আর কার্গিল। এই কাশ্মীরটা ভৌগোলিকভাবে পাকিস্তান এবং ভারতের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ আপনি কল্পনা করেন। তার আগে আরেকটা কথা বলে নিই, যে কাশ্মীর বলতে যতটুকু জায়গা বোঝায় তা 3টে দেশের মধ্যে ভাগ হয়ে আছে। প্রায় 37-38% কাশ্মীর আছে আজাদ কাশ্মীর নামে পাকিস্তানের মধ্যে, যেটাকে আমরা মুজাফফরাবাদ বলে চিনি, এবং আজাদ কাশ্মীর তার অফিসিয়াল নাম। আর ভারতের মধ্যে আছে প্রায় 45 থেকে 50%, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীর নামে ভারত কর্তৃক শাসিত। এবং চীনের মধ্যে আছে প্রায় 16 থেকে 19% কাশ্মীর। তো এই 3টে দেশের মধ্যেই কাশ্মীরটা বিভক্ত হয়ে আছে। তো এই কাশ্মীরের ভৌগোলিক গুরুত্ব বুঝতে গেলে আজকে যতটুকু আজাদ কাশ্মীর গিলগিত বালতিস্তান এবং মুজাফফরাবাদ হয়ে যতটুকু আজাদ কাশ্মীর পাকিস্তানের দখলে আছে, অতটুকু যদি ভারত নিয়ে নেয়, ভারত দখল করে নিতে পারে, তাহলে পাকিস্তানের ক্ষতি কি আর ভারতের উপকার কি তা বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন এই কাশ্মীরের ভৌগোলিক গুরুত্ব। ভারত দখল করে নিতে পারলে ভারতের সাথে আফগানিস্তানের সরাসরি ভূ সংযোগ কায়েম হবে, ভূ যোগাযোগ কায়েম হবে আফগানিস্তানের সাথে, যা ভারতের জন্য অনেক প্রয়োজন এবং অনেক জরুরি। এখন ভারতকে আফগানিস্তানে যেতে হয় সমুদ্র পথে ইরান হয়ে, ইরানের ট্রানজিট ব্যবহার করে, যা অনেক ব্যয়বহুল এবং অনেক কষ্টসাধ্য। আর যদি আজাদ কাশ্মীর, পাকিস্তান যে কাশ্মীরটুকু দখল করে রেখেছে, বা পাকিস্তানের যতটুকু কাশ্মীর আছে অতটুকু ভারত দখল করতে পারলে ভারতের সাথে আফগানিস্তানের কানেকশন হবে ডাইরেক্টলি। আর পাকিস্তান যদি অংশটুকু হারিয়ে ফেলে, তাহলে পাকিস্তানের সাথে চীনের আর কোনো প্রকার ভূ যোগাযোগ থাকবে না। বর্তমান আজাদ কাশ্মীর দখলে রাখার কারণে গিলগিত বালতিস্তানের উপর দিয়ে চীন হয়ে একটা রাস্তা
বিশাল ব্যবসায়িক করিডোর রাস্তা চীন হয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে গোয়াদার পোর্ট, যেটা সমুদ্র বন্দর, সেই গোয়াদার পোর্ট পর্যন্ত যাচ্ছে। এখন ইউরোপ থেকে, আমেরিকা থেকে, সৌদি থেকে যা কিছু আসবে চীনে, তার ওই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে ঘুরে, থাইল্যান্ডের ওই সমুদ্র হয়ে ঘুরে অনেক দূর দিয়ে আর চীনে যাওয়া লাগবে না, বরং গোয়াদার পোর্ট থেকে নামিয়ে রাস্তার পথে সোজা চীনে প্রবেশ করবে এবং চীনের যাবতীয় ব্যয় খরচ কমে যাবে। তাহলে এবার আপনি বুঝতে পারতেছেন যে আজাদ কাশ্মীর বা কাশ্মীর যে জায়গাটুকু, এই কাশ্মীর জায়গাটুকুর ভৌগোলিক গুরুত্ব চীনের কাছে কতখানি, পাকিস্তানের কাছে কতখানি এবং ভারতের কাছে কতখানি। এই জন্য হিমালয়ের সেই সুউচ্চ পর্বতমালায় সিয়াচেন প্রদেশে যখন কঠিন বরফে ঢেকে যায়, তখন এই কঠিন বরফমালার মধ্যেও পাকিস্তান এবং ভারতের সেনাবাহিনীরা লাইন অফ কন্ট্রোল বা লকে দায়িত্ব পালন করে, অনেক কষ্ট হলেও, জীবন দিয়ে হলেও, শুধু এই ভৌগোলিক গুরুত্বের কারণে। সম্মানিত উপস্থিতি, কাশ্মীরের এই ভৌগোলিক গুরুত্ব বর্ণনা করার পর আপনারা যেটা সবাই জানেন যে কাশ্মীর হচ্ছে পৃথিবীর অপার সম্ভাবনাময় দুনিয়ার বেহেশত বলা হয়। বাদশাহ জাহাঙ্গীর যখন কাশ্মীর দেখেছিলেন তখন বলেছিলেন যে এটাই বেহেশত, এটাই দুনিয়ার বেহেশত, এটাই দুনিয়ার বেহেশত। এবং সকল কবি, সাহিত্যিক তাদের দৃষ্টিতেও কাশ্মীরকে তারা বেহেশত বলেছেন। হিমালয় থেকে বয়ে আসা ঝর্ণাধারা, সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং মানুষ, নারী, পুরুষ সকলের সুন্দর চেহারা, সব কিছু মিলিয়ে কাশ্মীর এক অলৌকিক এবং স্বর্গীয় দেশ, এতে কোনো সন্দেহ নেই। পর্যটনদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্র। কাশ্মীরের ফলমূল, আপেল, আখরোট, বাদাম, কাশ্মীরের ফলমূল থেকে যেমন যারাই কাশ্মীর দখল করে আছে এবং কাশ্মীরের অধিবাসীরা লাভবান হয়, তেমনি কাশ্মীরে যে পর্যটকরা আসে সেখান থেকেও একটা বিরাট লাভবান হওয়ার সুযোগ উভয় দেশের আছে। সার্বিক দিক থেকে, ভৌগোলিক দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে কাশ্মীর একটি অপার সম্ভাবনাময় এবং গুরুত্বপূর্ণ অঞ্চল ভারত, পাকিস্তান, চীন উভয়ের কাছে। এবার আমরা আসি যে কাশ্মীর শব্দটার নামটা কেন কাশ্মীর হলো। অনেক ঐতিহাসিক অনেক কথা বলেছেন, তবে মুসলিম ঐতিহাসিকগণ যারা ইসলামিক পার্সপেক্টিভ থেকে কাশ্মীরের ইতিহাস লেখার চেষ্টা করেছেন, তাদের দাবি হচ্ছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 3টে ছেলে ছিল তার মধ্যে একজন হাম, এবং হামের একজন ছেলের নাম ছিল কাশ, এবং তার নামকরণে এই উপমহাদেশ বা উপমহাদেশের আশেপাশে বা মধ্য এশিয়ায় অনেক জায়গার নাম কাশ দিয়ে রাখা আছে, যেমন কাশগড়, তেমনি কাশ নামে অনেক নদীও আছে, ইরাকেও আছে অনেক গ্রামের নাম, নিশাপুরে আছে, তেমনি কাশ্মীরেও হয়তো তাদের বংশধরেরা কেউ বসবাস করতো এবং সেই নামে কাশ্মীর নামটি নামকরণ করা হয়েছে। আবার কেউ শাব্দিক অর্থের দিকে গেছে, তখন বলেছে কাশ্মীর শব্দের অর্থ হচ্ছে শুষ্ক, শুষ্কতা। তো যাই হোক, কাশ্মীর নিয়ে আমরা সামান্য কাশ্মীরের ভৌগোলিক, কাশ্মীরের প্রাকৃতিক আলোচনা করার পর কাশ্মীরের যে রাজনৈতিক ইতিহাস সেই দিকে এগিয়ে যাই। কাশ্মীরের রাজনৈতিক ইতিহাস বলতে গেলে সবার আগে ভারত উপমহাদেশের মুসলমানদের সংক্ষিপ্ত ইতিহাসের ফ্ল্যাশব্যাক টানতে হবে। মুহাম্মদ বিন কাসিমের মাধ্যমে পাকিস্তানের সিন্ধু প্রদেশে ইসলামের যে দাওয়াত শুরু হয়, সেই দাওয়াত ভারতে আরও প্রবলভাবে প্রবেশ করে মুহাম্মদ ঘোরির অভিযানের মাধ্যমে, এবং মুহাম্মদ ঘোরির নিযুক্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবেক, যার নামে কুতুব মিনার আছে, সে কুতুবউদ্দিন আইবেক প্রায় পুরো ভারতে বিজয় অভিযান পরিচালনা করেছিলেন, এবং সেই কুতুবউদ্দিন আইবেকেরই একজন আস্থাভাজন ছিলেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তিনি 1200-1300 খ্রিস্টাব্দের দিকে এই অঞ্চলগুলোতে, যেটা গৌড় রাজ্য, ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলা এবং বরেন্দ্র অঞ্চল, যেটা বর্তমান রাজশাহী, মুর্শিদাবাদ হয়ে বিজয় অভিযান পরিচালনা করে রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ হয়ে তিনি তিব্বত পর্যন্ত অভিযান পরিচালনা করেছিলেন, এবং তিব্বত অভিযানে ব্যর্থ হয়ে বর্তমান ভারতের দক্ষিণ দিনাজপুরের দেবকোট নামক অঞ্চলে, যেটা আমাদের বাংলাদেশের দিনাজপুরের পাশেই সীমান্তের ওপারে, দেবকোট নামক অঞ্চলে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি ইন্তেকাল করেন। তো এইভাবে ভারতে ইসলামের রাজনৈতিক ইতিহাসের সূচনা হয়। তারপরে আস্তে আস্তে মামলুক সালতানাত, খিলজি সালতানাত,
তারপরে তুঘলক সালতানাত, তারপরে সৈয়দ সালতানাত, তারপরে লোধি সালতানাত এবং সর্বশেষে মুঘল সালতানাতের মাধ্যমে দীর্ঘ 500 থেকে 600 বছর ভারত উপমহাদেশের পুরো অখণ্ড ভারতের উপর মুসলমানদের একচ্ছত্র রাজত্ব, একচ্ছত্র ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছিলেন। মুঘল সাম্রাজ্যের শেষ দিকে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতকে দখল করে নেয় এবং প্রায় 190 বছর তারা ভারত শাসন করে। তাদের নিকট থেকে ভারতকে মুক্ত করার যে আন্দোলন তাকে বলা হয় আজাদি আন্দোলন। এই স্বাধীনতা এবং আজাদি আন্দোলনে সবচেয়ে বেশি অবদান মুসলমানদের, যা ইতিহাস চেপে রাখা ইতিহাস, এ এক অন্য ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস, বজ্র কলম এই জাতীয় বইগুলো পাঠ করলে স্পষ্টভাবে অনুধাবন করা যাবে। 1831 সালের 6 মে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম জেহাদের ঘোষণাকারী ইসমাইল শহীদ, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন, সৈয়দ আহমদ বেরেলভি, তারা বালাকোটের প্রান্তরে মারা যান, যেই বালাকোটটা কাশ্মীরের অন্তর্গত। এবং এখানে আরও একটি মজার কথা বলে রাখি যে কাশ্মীর একটা সময় শিখরা দখল করে নেয়। কাশ্মীরে ইসলাম আসে রাজনৈতিকভাবে 1349 সালে। মীর শাহ কাশ্মীরে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেন। তার পূর্বে কাশ্মীর ছিল ব্রাহ্মণ্যবাদী হিন্দু এবং বৌদ্ধদের কেন্দ্রস্থল। 1349 সালে মীর শাহের মাধ্যমে কাশ্মীরে যে রাজনৈতিক বিজয়বন শুরু হয় তা পরবর্তীতে দুররানি সাম্রাজ্যের মাধ্যমে প্রায় 400, 450, 500 বছর টিকে থাকে। তারপর 1819 সালের দিকে রঞ্জিত সিংহ নামক এক শিখ ব্যক্তির নেতৃত্বে শিখরা কাশ্মীর দখল করে নেয়। এই রঞ্জিত সিংহের নামক যে শিখ আছে তার বিরুদ্ধে কাশ্মীরের মাটিতে কাশ্মীর আজাদ করার জন্য শাহ মোহাম্মদ ইসমাইল, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন, রাহেমাহুল্লাহ, এবং সৈয়দ আহমদ বেরেলভি, যারা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনেরও নেতা, তারা এই রঞ্জিত সিংহের বিরুদ্ধে কাশ্মীরের আজাদি আন্দোলনেরও লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, যারা ইতিহাস পাঠ করবেন তারা অবশ্যই দেখতে পাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের অবদান ছিল সবচেয়ে বেশি। কিন্তু ধীরে ধীরে এই 190 বছরে ব্রিটিশ সরকার মুসলমানদেরকে দ্বিতীয় পর্যায়ের নাগরিক বানিয়ে রেখেছিল। তার পিছনে মুসলমানদেরও কিছু ভুল ত্রুটি থাকতে পারে। মুসলমানরা ইংরেজি শিখতো না, ইংরেজি বলতে চাইতো না, ইংরেজি লিখতে চাইতো না। সেই সুযোগে হিন্দুরা ইংরেজদের গোলাম হয়ে ইংরেজি ভাষা শিখে তারা প্রথম শ্রেণীর নাগরিকের সুবিধা ভোগ করত। যাবতীয় জমিদারি, যাবতীয় সবকিছু ছিল হিন্দুদের হাতে। যখন ইংল্যান্ড বা ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাবে অবস্থা, এবং সেই মুহূর্তে যখন কংগ্রেস গঠিত হলো এবং কংগ্রেসে হিন্দু মুসলমান সকলেই ছিল, মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন, আরও সকলেই ছিলেন কংগ্রেসে মুসলমানদের নেতা, হুসাইন আহমদ মাদানী ছিলেন। কিন্তু আস্তে আস্তে মুসলমান নেতারা বুঝতে পারলেন যে ব্রিটিশ সাম্রাজ্য ভারতকে ছেড়ে চলে গেলেও ভারতকে হিন্দুদের হাতে দিয়ে যাবেন, হিন্দুদের একচ্ছত্র ক্ষমতা দিয়ে যাবেন, যেখানে মুসলমানেরা আবারও দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে জীবনযাপন করবে। 500-600 বছর যারা রাজত্ব করেছে, তারা 190 বছর যে ব্রিটিশদের গোলামি করেছে, সেই মুসলমান জাতি আবার হিন্দুদের গোলামি করা শুরু করবে। এটা বুঝতে পেরেছিলেন যে সমস্ত মুসলিম নেতা, তাদের মধ্যে অন্যতম ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবাল, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ আরও বড় বড় নেতৃবৃন্দ, মৌলানা আকরাম খা, মৌলানা আবদুল্লাহ হিল কাফি আল কোরাইশি সহ মৌলানা আশরাফ আলী থানভিউ এবং তাকি উসমানী, যিনি পাকিস্তানের বিখ্যাত আলেম, তাদের বাপদাদারাও তারাও এটা অনুভব করেছিলেন। এবং আহলে হাদিসদের মধ্যে আবদুল্লাহ হিল কাফি আল কোরাইশি, মৌলানা আকরাম খা, এবং বাংলাদেশের যারা রাজনীতি করতেন তাদের মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অন্যতম শিষ্য, বাংলাদেশের যিনি স্বাধীনতা যুদ্ধের জনক বলে আমরা জানি, শেখ মুজিবুর রহমান, তিনিও তার অসমাপ্ত আত্মজীবনী বইয়ে পাকিস্তান প্রতিষ্ঠা করতে হবে এবং মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে মর্মে তিনি এই আন্দোলনের একজন যুবক সৈনিক ছিলেন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একজন অন্যতম শিষ্য ছিলেন। শেরে বাংলা একে ফজলুল হকের একজন অন্যতম শিষ্য হয়ে শেখ মুজিবুর রহমানও মুসলমানদের জন্য হিন্দুদের বিরুদ্ধে আলাদা পাকিস্তান রাষ্ট্র লাগবে মর্মে আন্দোলন করেছিলেন, যা তিনি তার অসমাপ্ত আত্মজীবনী বইয়ে বিস্তারিত লিপিবদ্ধ করেছেন। এবং তিনি মুসলিম লীগের সক্রিয় সদস্য ছিলেন। তো যখন মোহাম্মদ আলী জিন্নাহ এবং আরও বড় বড় নেতৃবৃন্দ এটা বুঝতে পারলেন যে মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে, না হলে ভারতে মুসলমানেরা হিন্দুদের গোলামি শুরু করবে, তখন কিছু মুসলিম নেতা কংগ্রেসের মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুর সাথে সাথ দিয়ে বলতে লাগলেন, যে না, আমরা অখণ্ড ভারত চাই,
এবং অখণ্ড ভারত হবে সেকুলার, যেখানে হিন্দু মুসলিম সকলেই সমান অধিকার ভোগ করবে। তাদের মধ্যে অন্যতম ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ মুসলমানদের নেতৃবৃন্দের মধ্যে, এবং দেওবন্দ থেকে ছিলেন হোসাইন আহমদ মাদানী। তারা সকলেই দাবি করলেন যে ভারত হবে সেকুলার এবং ভারতে মুসলমানদের অধিকার থাকবে, অতএব মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের প্রয়োজন নাই। যেভাবেই হোক 1947 সালে 14ই আগস্ট এবং 15ই আগস্ট দুটি দেশের স্বাধীনতার ঘোষণা হয় এবং ঘোষণা করে দেওয়া হয় যে সমস্ত রিয়াসাহ, যে সমস্ত রাজ্য চাহে পাকিস্তানের সাথে যোগ দিতে পারবে, চাহে ভারতের সাথে যোগ দিতে পারবে। এই নির্দেশে বাংলাদেশ তথা তৎকালীন পূর্ববঙ্গ এবং বর্তমান বাংলাদেশ পাকিস্তানের সাথে যোগদান করে শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এবং ওইদিকে পাকিস্তানেও বর্তমান যেটা পাকিস্তান আছে, সেই পাকিস্তানের যে রাজ্যগুলো পাঞ্জাব, লাহোর, খাইবার পাখতুনখা, তারাও পাকিস্তানের সাথে যোগদান করে। তিনটা রাজ্য নিয়ে সমস্যা দেখা দেয়। একটা হচ্ছে জুনাগড়। জুনাগড়ের প্রধান ছিলেন মুসলমান, কিন্তু অধিকাংশ জনগণ ছিল হিন্দু। আর একটা হচ্ছে হায়দ্রাবাদ বা অন্ধ্রপ্রদেশ, যেটার প্রধান ছিলেন, রাজা ছিলেন মুসলমান নিজাম, কিন্তু অধিকাংশ জনগণ ছিল হিন্দু। এবং আর একটা যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে কাশ্মীর। কাশ্মীরে অধিকাংশ মানুষ ছিল মুসলমান, 80% 90%, যেটা ফুল কাশ্মীর, পাকিস্তান কাশ্মীর, ভারত কাশ্মীর সব মিলে 80% 90% মানুষ ছিল মুসলমান, কিন্তু ক্ষমতায় ছিল শিখ হিন্দু রাজা হরি সিংহ। এবং তখনও হরি সিংহের এই কাশ্মীর ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে সেভাবে ছিল না, বরং ব্রিটিশরা 75 লাখ রুপিতে, ওই যে আমি বলেছিলাম শিখরা 1819 সালে মুসলমানদের নিকট থেকে যে কাশ্মীর দখল করে নিয়েছিল, এবং শাহ ইসমাইল শহীদ কাশ্মীরের আজাদির জন্য যে আন্দোলন করেছিলেন, জিহাদ করেছিলেন রঞ্জিত সিংহের বিরুদ্ধে, পরবর্তীতে শিখদের কাছ থেকে ইংরেজরা কাশ্মীর দখল করে নেয়। ইংরেজরা কাশ্মীর দখল করে নিয়ে আবার এই কাশ্মীরকে 75 লাখ রুপিতে ডোগরাদের নিকটে বিক্রি করে দেয়, যে ডোগরাদের নেতা ছিল গোলাপ সিংহ। এবং সেটা বিভিন্ন কবি সাহিত্যিকদের ভাষায় 75 লাখ কা সৌদা, 75 লাখে জনগণকে এবং মাটিকে বিক্রি করে দেওয়া হয়েছে, এই মর্মে অনেক কবি সাহিত্যিকের ভাষায় ফুটে উঠেছে। তো এই গোলাপ সিংহের বংশধরেরা এই 75 লাখ টাকার বিনিময়ে এই কাশ্মীরের মালিক ছিল, যাদের মধ্যে একজন ছিল 1947 সালে হরি সিংহ। তো হরি সিংহ ছিলেন আজাদ রাজা বাদশাহ। তিনি 75 লাখ টাকার বিনিময়ে তার বাপদাদা কাশ্মীর এই ব্রিটিশদের নিকট থেকে কাশ্মীর ক্রয় করে নিয়েছিল। তো এই কারণে কাশ্মীরের মুসলমানদের সমস্যা দেখা গেল। এখানে আর একটা সমস্যা হচ্ছে কাশ্মীরের মুসলমানদের রাজনৈতিক সচেতনতা বাংলার পূর্ববঙ্গের মুসলমানদের মতো অতটা ছিল না। বাংলার পূর্ববঙ্গের মুসলমানদের এতটাই রাজনৈতিক সচেতনতা ছিল যে আপনি 1940 সালে যখন লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব পেশ করা হয়, আপনি ইতিহাস দেখেন সেই প্রস্তাব পশ্চিম পাকিস্তানের কেউ পেশ করেনি, বরং এই বাংলাদেশের শেরে বাংলা একে ফজলুল হক, আল্লাহ তাকে হেফাজত করুন, ক্ষমা করুন, তিনি পাকিস্তান প্রস্তাব পেশ করেছিলেন। তথা পাকিস্তান আন্দোলনে যারা পশ্চিম পাকিস্তান, তাদের চাইতে অনেক বেশি জোশ এবং আবেগ নিয়ে পূর্ববঙ্গের নেতারা আন্দোলন করেছিলেন, রাজনীতি করেছিলেন, যার মধ্যে শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলায় কি ফজলুল হক ছিলেন অন্যতম। তো এইরকম কোনো মুসলিম নেতা, রাজনৈতিক সচেতন কোনো মুসলিম নেতা সেই সময় কাশ্মীরে ছিল না। সেই সময় কাশ্মীরের নেতা ছিল হরি সিংহ। সেই হরি সিংহের জুলুমে অত্যাচারে মুসলমানেরা ছিল নির্যাতিত। তো হরি সিংহ ভারতেও যোগ দিতে চাইলেন না, পাকিস্তানেও যোগ দিতে চাইলেন না, তিনি আজাদ, আলাদা, স্বাধীন হয়ে থাকতে চাইলেন। এইদিকে জওহরলাল নেহরু ছিলেন অনেক কনসার্ন, অনেক সজাগ কাশ্মীরের বিষয়ে, আর মিস্টার জিন্নাহ ছিলেন একটু চিন্তামুক্ত, যে কাশ্মীর যেহেতু 80-90% মুসলমান, অতএব কাশ্মীর আমার পাকিস্তানে আসবেই। আর জওহরলাল নেহরু চিন্তায় ছিলেন যে কাশ্মীরের 80-90% মুসলমান, অতএব কাশ্মীরকে কীভাবে আমি হাত করব, কীভাবে হাত করা যায় তিনি চিন্তায় ছিলেন। তিনি এই চিন্তার মধ্যে কাশ্মীরের তৎকালীন সময় একজন জনপ্রিয় মুসলিম নেতা, যদিও রাজা ছিলেন হরি সিংহ, কিন্তু হরি সিংহের জুলুম অত্যাচারের বিরুদ্ধে যে মুসলিম নেতা আন্দোলন করত, তার নাম শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সেই শেখ মোহাম্মদ আবদুল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তুললেন চালাক, বুদ্ধিমান রাজনীতিবিদ, চৌকস রাজনীতিবিদ জওহরলাল নেহরু। এবং হরি সিংহকে পাশ কাটিয়ে মুসলিম জনমতকে সাথে নেওয়ার জন্য শেখ মোহাম্মদ আবদুল্লাহকে জওহরলাল নেহরু ব্যবহার করলেন। এবং শেখ মোহাম্মদ আবদুল্লাহকে জওহরলাল নেহরু পার্সোনাল সম্পর্কের ভিত্তিতে এই আশ্বাস দিলেন যে আপনারা যদি ভারতের সাথে যোগ দেন, তাহলে এই সেকুলার ভারতে
বসবাসের জন্য কোনো সমস্যা হবে না, বরং এই বিরাট ভারত সাম্রাজ্যে আপনারা অনেক আরাম এবং অনেক শান্তিতে বসবাস করবেন। শেখ মোহাম্মদ আবদুল্লাহ জওহরলাল নেহরুর এই ফাঁদে পা দিয়ে দিলেন এবং তিনি পাকিস্তানে যোগ না দিয়ে বা আলাদা স্বাধীন না থেকে তিনি কাশ্মীরের এক প্রকার সওদা করলেন। যদিও কাশ্মীরকে নিয়ে দুইটা চুক্তি হওয়ার চেষ্টা ছিল। একটা ছিল 1947-এর 14-15 আগস্ট তথা স্বাধীনতার ঘোষণার 3-4 দিন আগে শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং হরি সিংহ একটা প্রস্তাব পেশ করেছিলেন মিস্টার জিন্নাহ এবং জওহরলাল নেহরুর কাছে, যার নাম ছিল স্ট্যান্ড স্টিল। স্ট্যান্ড স্টিলে কাশ্মীর স্বায়ত্ত শাসন চাচ্ছিল, তারা ভারতেও যোগ দিতে চায় না, পাকিস্তানেও যোগ দিতে চায় না। এই স্ট্যান্ড স্টিলে মিস্টার জিন্নাহ স্বাক্ষর করেছিলেন, যা ছিল মিস্টার জিন্নাহ রাজনৈতিক ভুল। কিন্তু স্ট্যান্ড স্টিল চুক্তিতে জওহরলাল নেহরু স্বাক্ষর করেননি। এই জন্য পরবর্তীতে কাশ্মীরে এই চুক্তিতে স্বাক্ষর না করার কারণে জওহরলাল নেহরু সেনা অভিযান পরিচালনা করার বিষয়ে তার আইনত কোনো বাধা ছিল না। কিন্তু যেহেতু ওই চুক্তিতে মিস্টার জিন্নাহ স্বাক্ষর করেছেন, এই জন্য মিস্টার জিন্নাহর কাশ্মীরে সেনা অভিযান পরিচালনা করার ক্ষেত্রে আইনত বাধা ছিল। দ্বিতীয়ত, শেখ মোহাম্মদ আবদুল্লাহর সাথে এই ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে শেখ মোহাম্মদ আবদুল্লাহ স্বাধীনতার পরে যখন কাশ্মীর নিয়ে টালমাটাল অবস্থা দেখা দিল, মিস্টার জিন্নাহ যখন বুঝতে পারলেন কাশ্মীর তো ভারতে যোগ দিতে চাচ্ছে, অথচ জনগণ চায় পাকিস্তানে যোগ দিতে বা জনগণ অধিকাংশ মুসলমান, তখন মিস্টার জিন্নাহ আবার এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই জন্য কোনো উপায় না দেখে তিনি পাকিস্তানের সাধারণ জনগণকে মুজাহিদ হিসেবে কাশ্মীর দখল করার জন্য পাঠিয়ে দিলেন এবং তারা প্রায় অর্ধেক কাশ্মীর দখল করেই ফেলেছিল। কিন্তু উহুদের যুদ্ধে যেমন মুসলমানেরা ভুল করেছিল গনিমতের মাল জমা করতে গিয়ে, ঠিক তেমনি তারা মুজাফফরাবাদ দখল করে মুজাফফরাবাদে গনিমতের মাল দখল করতে গিয়ে সময় ব্যয় করে এবং মাত্র 20-25 কিলোমিটার দূরে থাকা শ্রীনগর তারা দখল করতে সময় 2-3 দিন দেরি করে। এই 2-3 দিনের মধ্যেই রাজা বাদশাহ হরি সিংহ একটি আবেদনের মাধ্যমে ভারত সরকারের নিকটে সেনা সহায়তা চাই। যেহেতু হরি সিংহ ভিতরে ভিতরে হিন্দুদের সাথে বা হিন্দু মানসিকতার ছিলেন এবং ভারতের সাথে যোগ দিতে চাইতেন, এই জন্য তিনি সেনা সহায়তা চাইলেন এবং 1-2 দিনের মাথায় শ্রীনগর বিমানবন্দরে ভারতের সেনা অবতরণ করে। পাকিস্তান যে যতটুকু দখল করতে পেরেছিল ততটুকু পাকিস্তানের দখলে থেকে যায় এবং 4 বছর ব্যাপী যুদ্ধ চলার পর যুদ্ধবন্দির মাধ্যমে ওই লাইনটাকে যতটুকু পাকিস্তান দখল করেছিল এবং ভারতের নিকটে যতটুকু থেকে গেছিল সেটা কি বলা হয় লাইন অফ কন্ট্রোল, যেটা এখনো কাশ্মীর এবং যেটা এখনো ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে এসে এই যে ভারতের সেনাবাহিনীর সহায়তা নিয়ে এবার শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং বাদশাহ, যারা হিন্দু বাদশাহ, তারা সবাই মিলে ভারতের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেন। সেটাই হচ্ছে, সেই চুক্তিতে কি আছে? সেই চুক্তিতে আছে যে পাকিস্তান, এটাকে বলা হয় ট্রিটি অফ এক্সেশন, কাশ্মীর শুধু ভারতের সাথে যুক্ত হচ্ছে, ভারতের মধ্যে ঢুকে যাচ্ছে না। কাশ্মীর শুধু ভারতের সাথে ইউনাইটেড হচ্ছে কয়েকটা শর্তে। 1, কাশ্মীরের যোগাযোগ, কাশ্মীরের মুদ্রা, কাশ্মীরের বৈদেশিক সম্পর্ক এবং কাশ্মীরের যে প্রতিরক্ষা ব্যবস্থা, কাশ্মীরের রক্ষণাবেক্ষণের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেনাবাহিনী, বর্ডার, এই 4টে জিনিস বিষয়ে দেখাশোনা করবে কেন্দ্র সরকার এবং বাকি সব কিছু বিষয়ে কেন্দ্র সরকার কোনো হস্তক্ষেপ করতে পারবে না। কাশ্মীরের স্থানীয় যে অ্যাসেম্বলি, স্থানীয় যে রাজ্যসভা, লোকসভা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই মানতে বাধ্য থাকবে কেন্দ্রীয় সরকার। এবং এইভাবে কাশ্মীরের জন্য আলাদা প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর পদ রাখা হয়েছিল, যেটা ভারতের অন্য কোনো রাজ্যে ছিল না। ভারতের সব রাজ্যে মুখ্যমন্ত্রী হয়, চিফ মিনিস্টার হয়, কিন্তু একমাত্র কাশ্মীরে প্রাইম মিনিস্টার হতো। ভারতের অন্য কোনো রাজ্যের আলাদা পতাকা ছিল না, একমাত্র কাশ্মীরের আলাদা পতাকা ছিল। এবং এই বদৌলতে কোনো ভারতীয় নাগরিক যিনি কাশ্মীরের নাগরিক নন, তিনি কাশ্মীরে কোনো প্রকার জমি জায়গা ক্রয় করতে পারবেন না। এবং কোনো কাশ্মীরি মহিলা যদি কোনো ভারতীয় নাগরিককে বিবাহ করে, তাহলে সে কাশ্মীরের কোনো জমি জায়গার বিষয়ে কোনো অধিকারের চাহিদা বা কোনো দাবি পেশ করতে পারবে না। এমনকি কাশ্মীরের আলাদা সংবিধান পর্যন্ত ছিল এই বদৌলতে। এই চুক্তি শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং জওহরলাল নেহরুর সাথে স্বাক্ষর করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই চুক্তি স্বাক্ষর করার পরে আস্তে আস্তে শেখ মোহাম্মদ আবদুল্লাহ বুঝতে পারেন যে ভারত তো যখন মহাত্মা গান্ধীকে হত্যা করে দেওয়া হলো, তখন তিনি চমকে গেলেন যে সেকুলারিজমের নেতা মহাত্মা গান্ধী, তাকে হত্যা করে দেওয়া হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী চেতনার মাধ্যমে। তাহলে ভারত কোন দিকে যাচ্ছে? ভারত তো একটা হিন্দু রাষ্ট্র পরিণত হতে যাচ্ছে।
এবং আস্তে আস্তে যখন এই ধারাগুলোকে নামকাওয়াস্তে ধারা রেখে ভারত সরকার সেগুলো মানতে চায় না এবং সেগুলো বাস্তবায়ন করতে দিতে চায় না, নামকাওয়াস্তে ধারা রাখে, তখন শেখ মোহাম্মদ আবদুল্লাহ চিন্তিত হয়ে পুনরায় কাশ্মীরের আজাদির জন্য পাকিস্তানের সাথে, চায়নার সাথে, ব্রিটিশের সাথে যোগাযোগ স্থাপন করা শুরু করলেন। যখন তিনি যোগাযোগ স্থাপন করতে লাগলেন তখন জওহরলাল নেহরু তার এই বন্ধুকে গ্রেফতার করে 17 বছরের জন্য জেলে ভর্তি করে দেন। এই জেলে ভর্তি করার মাধ্যমে কাশ্মীরের মুসলমানদের নতুন চেতনা শুরু হয়, যে আমরা যাকে নেতা মানতাম, যাকে বিশ্বাস করলাম এবং তিনি ভারতকে বিশ্বাস করলেন, তাকে ভারত জেলখানায় দিয়ে দিল। এটা তো ভারত গাদ্দারি করলো। এই যে ভারতের উপর থেকে জনগণের আস্থা উঠে যাওয়া শুরু হলো, আস্তে আস্তে ইট পাথর মিছিল মিটিং, একটা পর্যায়ে সশস্ত্র যুদ্ধ শুরু হলো এবং সেটা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে আসলো যে বর্তমান বিজেপি সরকার ওই সম্পূর্ণরূপে মূলোৎপাটন করে দিয়ে কাশ্মীরকে 2 ভাগে ভাগ করে দিয়ে, জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখ 2 ভাগে ভাগ করে দিয়ে, কাশ্মীরকে আলাদা রাজ্যও না রেখে, পশ্চিমবঙ্গ যেমন আলাদা রাজ্য আছে, বিহার আলাদা রাজ্য আছে, মধ্যপ্রদেশ আলাদা রাজ্য আছে, অন্ধ্রপ্রদেশ আলাদা রাজ্য আছে, উত্তরপ্রদেশ আলাদা রাজ্য আছে, আসাম আলাদা রাজ্য আছে, ত্রিপুরা আলাদা রাজ্য আছে, কাশ্মীরকে আলাদা রাজ্যও না রেখে কাশ্মীরকে সরাসরি কেন্দ্রীয় শাসনভুক্ত করে একটা সেনা গভর্নর কর্তৃক সেনা শাসিত অঞ্চলে পরিণত করার যে চক্রান্ত ভারত সরকার নিয়েছে তা অনেক দুঃখজনক এবং অনেক ভয়াবহ। অনেক ভয়াবহ কোন জায়গায়? আপনারা যদি গতকালের পেপার পত্রিকা পড়ে থাকেন তাহলে দেখবেন যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে ভারতের হিন্দুত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে বৈঠক হয়, সেই বৈঠকের পরে যৌথ বিবৃতি দেওয়ার কথা ছিল, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে অমিত শাহের একটা বিষয়ে অমিল হওয়ার কারণে, মতানৈক্য হওয়ার কারণে যৌথ বিবৃতি দিতে পারেনি ভারত এবং বাংলাদেশ। আপনারা প্রথম আলো, নয়া দিগন্ত সব পত্রিকা পড়ে দেখবেন গতকালের নিউজটি। কী সে অমতের বিষয়টি? দুইজনের পূর্ব পরিকল্পনার মধ্যে এই আলোচনার বিষয় ছিল না। সেটা হচ্ছে আসামের এনওসি। আসামের 40 লক্ষ মুসলমানকে ভারত নাগরিকত্ব থেকে বঞ্চিত করে বহিরাগত বাংলাদেশি নাগরিক দাবি করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায়। এই আলোচনা যখন শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে, তখন আসাদুজ্জামান খান কামাল নাকচ করেন যে না, কোনো বাংলাদেশি নাগরিক আসামে এভাবে যায়নি বা নাই। এই অমিলের কারণে ভারত বাংলাদেশের সাথে যৌথ বিবৃতি দিতে পারেনি। তাহলে ভারত কতটা কঠোর নিজস্ব আদর্শ এবং নিজস্ব মূলনীতির উপর কতটা কঠোর চিন্তা ভাবনা নিয়ে সামনে আগাচ্ছে তা আপনি কল্পনা করতে পারবেন না। যেমন কঠোর পদক্ষেপ নিয়ে ভারত কাশ্মীরের যে সমস্ত রাজনৈতিক নেতারা বিজেপির সাথে পর্যন্ত জোট করেছিল, মাহবুবা মুফতি যারা মুখ্যমন্ত্রী পর্যন্ত ছিল কাশ্মীরের, ওই যে শেখ মোহাম্মদ আবদুল্লাহ, তার নাতি আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ না ওমর আবদুল্লাহ কি যেন নাম, তা সেও মুখ্যমন্ত্রী ছিল বহু বছরের। এমনকি যারা বিজেপির সাথে জোট পর্যন্ত করেছিল তাদের সকলকে জেলখানায় ভর্তি করে দিয়েছে, গ্রেফতার করে জেলখানায় ঢেলে দিয়েছে। এর নাম হচ্ছে হিন্দুত্ববাদী, অহংকারী, ঔদ্ধত্যশীল ভারত সরকার। আজকে যখন ইউজ করার প্রয়োজন হয়েছে তখন এই সমস্ত মুসলিম নেতাদেরকে ইউজ করেছে, আর যখন ইউজ করা শেষ হয়েছে তখন টিস্যু পেপারের মতো ডাস্টবিনে ফেলে দিয়েছে। শেখ মোহাম্মদ আবদুল্লাহকে যখন ইউজ করার দরকার হয়েছে জওহরলাল নেহরু, তখন ইউজ করেছে, তারপরে ইউজ করা যখন শেষ হয়েছে তখন 17 বছরের জন্য জেলে ফেলে দিয়েছে। কাশ্মীরের যারা মুসলিম নেতা, যারা মনে করতো ভারতের সাথে যোগ দিব, ভারত সেকুলার, ভারতের সাথে থাকবো এই সাহিত্য শাসন নিয়ে, সেই সমস্ত যে রাজনৈতিক নেতা মাহবুবা মুফতি, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, তাদেরকেও ইউজ করেছে বিজেপি সরকার। ইউজ করার পর 305 ধারা বাতিল করে দিয়ে, 35A বাতিল করে দিয়ে পুরো কাশ্মীরকে কেন্দ্র শাসিত করে তাদেরকে জেলখানায় ফেলে দিয়েছে। ইউজ করার পর টিস্যু পেপারের মতো ফেলে দিয়েছে। সে ভারত সরকার এখন অনেক ঔদ্ধত্য, যে কোনো মূল্যে আসামের 40 লক্ষ মুসলমানকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠাবেই, এটা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। অতএব ভারতের এই মানসিকতা শুধু পাকিস্তান বা কাশ্মীরের জন্য নয়, বরং ভারতের এই মানসিকতা এই অঞ্চলে বসবাসকারী প্রত্যেক ক্ষুদ্র রাষ্ট্র, নেপাল, ভুটান, যেমনভাবে সিকিমকে দখল করে নিয়েছে ভারত, কাশ্মীরকে দখল করে নিয়েছে ভারত, তার এই দখলদারি মানসিকতা এই অঞ্চলে বসবাসকারী ছোট রাষ্ট্রগুলো ভুটান, নেপাল, এমনকি বাংলাদেশের জন্য অনেক চিন্তা এবং মাথা ব্যথার কারণ। বাংলাদেশকে অনেক দ্রুত এই বিষয়গুলোতে চিন্তা ভাবনা করে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে একটা ভারসাম্যের পররাষ্ট্রনীতিতে এগিয়ে আসতে হবে। এই পর্যায়ে আমি কাশ্মীর বিষয়ে মুসলমানদের করণীয় কী, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাশ্মীর ভৌগোলিকভাবেও এটা প্রমাণ করে যে কাশ্মীর আসলে পাকিস্তানের সাথে সংযুক্ত হওয়াটা বেশি মানায়। ভৌগোলিকভাবে এই জন্য বললাম যে আপনি শ্রীনগর থেকে
সর্বনিকটবর্তী সমুদ্র বন্দরে যদি যান, তাহলে ভারতের সমুদ্র বন্দর মুম্বাই কাশ্মীর থেকে অনেক দূরে। সেই তুলনায় পাকিস্তানের সমুদ্র বন্দর কাশ্মীরতে শ্রীনগর থেকে অনেক কাছে। শ্রীনগর থেকে ভারতের রাজধানী দিল্লি বহু দূর, আর শ্রীনগর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এবং যত নদী কাশ্মীর থেকে প্রবাহিত হয়েছে, সব নদী পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো ভৌগোলিকভাবে এটা ভারতের যারা গবেষক তাদেরও দাবি যে ভৌগোলিকভাবে এবং সাংস্কৃতিকভাবে কাশ্মীর আসলে পাকিস্তানের সাথে রিলেটেড। তারপরও আমরা যে জাতিসংঘ যেটা বলেছে আমরা সেটাকেই সামনে রাখতে চাই যে একমাত্র কাশ্মীরের জনগণকে এটা সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত যে তারা ভারতের সাথে থাকতে চায়, না তারা পাকিস্তানের সাথে যেতে চায়, না তারা আলাদা কাশ্মীর স্বাধীন দেশ কাশ্মীর দেশ হিসেবে গড়ে তুলতে চায়। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কাশ্মীরের জনগণকেই দেওয়া উচিত। ভারত সরকার এই ধারাগুলো বাতিল করার মাধ্যমে ভারত সরকার যে চিন্তা ভাবনা করতেছে সেটা হচ্ছে যে জমি ক্রয় করতে পারবে না বাইরের মানুষ, এই যে একটা সিদ্ধান্ত ছিল, এই সিদ্ধান্তগুলোকে বের করে দিয়ে কাশ্মীর ভ্যালিতে, যেখানে একসময় ব্রাহ্মণ্যরা হাজার বছর আগে ব্রাহ্মণ্য পণ্ডিতরা বসবাস করতেন, যাদের সকলকে এখনও পণ্ডিত নামে জানা হয়, যারা এখনও দুই একটা পরিবার ওখানে বসবাস করে কাশ্মীর ভ্যালিতে, সেই ব্রাহ্মণ্য পণ্ডিতদের ওই কাশ্মীর ভ্যালি থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করে পুনরায় সারা ভারত থেকে ব্রাহ্মণ্য পণ্ডিতদের জন্য ওখানে আলাদা একটা বসতি গড়ে তোলা এবং মুসলমানদেরকে কৌশলে ফিলিস্তিনের মতো সংখ্যা লঘুতে পরিণত করা এবং পুরো পাকিস্তান বর্ডারে ভরপুর হিন্দু বসতি গড়ে তোলা এবং কাশ্মীরি মুসলমানদেরকে হয় উচ্ছেদ করে, হত্যা করে, ধ্বংস করে, নিধন করে ফেলা, অথবা তাদেরকে ঘরছাড়া করে পাকিস্তানে পুশব্যাক ফেরত পাঠানো। যেমনভাবে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, তেমনভাবে জমি নিয়ে কাশ্মীরিদেরকে পাকিস্তানে পুশব্যাক করানো হবে এবং সেই জমিটা হিন্দু ব্রাহ্মণ্যবাদী পণ্ডিতদেরকে দেওয়া হবে এবং তাদের সেখানে বসতি গড়ে তোলা হবে। এটা হচ্ছে ভারতের পরিকল্পনা। এই মুহূর্তে মুসলিম বিশ্বের যেটা করণীয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম বিশ্বকে যা দিয়েছে, যে নেয়ামাহ দিয়েছে, সেই নেয়ামাহগুলোর যদি মুসলিম বিশ্ব সঠিকভাবে ব্যবহার করে, তাহলে আমি মনে করি আজকের সময়েও পৃথিবীর কোনো দেশ মুসলিম বিশ্বের কোনো ক্ষতি করতে পারবে না। সারা পৃথিবীর যত বড় বড় দেশ, চায়না বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, তারা যদি সমুদ্র পথে কম খরচে ব্যবসা পরিচালনা করতে হয়, তাহলে মুসলমানদের সমুদ্র সীমা ব্যবহার করেই তাদেরকে ব্যবসা করতে হবে। সেটা সুয়েজ খাল হোক, সেটা ভূমধ্য সাগর হোক, সেটা লোহিত সাগর হোক, সেটা আরব সাগর হোক, সেটা ভারত সাগর হোক, সেটা বঙ্গোপসাগর হোক, মুসলমানদের সমুদ্র সীমা আপনি যদি মানচিত্র ঘাটেন তাহলে দেখতে পাবেন সবচেয়ে কৌশলগত, পৃথিবীর সবচেয়ে কৌশলগত সমুদ্র সীমার অধিকারী হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো, যেগুলো বন্ধ করে দিলে আমেরিকা, ইউরোপ অচল হয়ে যাবে, পৃথিবীর সকল রাষ্ট্র অচল হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় যেটা বিমান রুট, সেই বিমান রুটের অধিকাংশ রুট মুসলিম রাষ্ট্রগুলোর উপর দিয়ে। পৃথিবীর যেটা সবচেয়ে শক্তিশালী যে জিনিসগুলো এখন ধরা হয় সেটা যে তিনটে, একটা হচ্ছে তেল, একটা গ্যাস, আর একটা সূর্যের বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ বা সৌরশক্তি। এই তিনটা শক্তি পৃথিবী পরিচালনা করতেছে এবং অদূর ভবিষ্যতে করবে। এই তেলের 80-85% মালিক মুসলিম রাষ্ট্রগুলো, এই গ্যাসের 25-30-40% মালিক মুসলিম রাষ্ট্রগুলো, সারা পৃথিবীর গ্যাস সম্পদের। আর সৌরের বলা যায় 80-90% সৌরশক্তির মালিক মুসলিম রাষ্ট্রগুলো। কেননা মুসলিম রাষ্ট্রগুলো যতটা গরম এলাকা, যতটা মরুভূমি সম্পন্ন, ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলো অতটা গরমও নয়, অতটা মরুভূমি সম্পন্ন নয়, তারা হচ্ছে শীতকালীন রাষ্ট্র। এই জন্য সৌরশক্তি, ভবিষ্যৎ পৃথিবী যদি সৌরশক্তি পরিচালনা করে, তাহলে সৌরশক্তির দিক থেকেও মুসলিম রাষ্ট্রগুলো এগিয়ে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মুসলিম রাষ্ট্রকে এতটা অঢেল সম্পদ দিয়েছে, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি, এই মুসলিম রাষ্ট্রগুলোকে এতটা অঢেল সম্পদ দিয়েছে যে তারা এই সম্পদকে ব্যবহার করে অনেক কিছুই করতে পারে। আজকে যদি শুধু মিডল ইস্টের এই কান্ট্রিগুলো বলে যে আমরা ভারতের সাথে যাবতীয় বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করব বা ভারতের যাবতীয় শ্রমিককে ভারতে ফেরত পাঠাবো, তাহলে একদিনেই সব কাজ হয়ে যাবে, সব ওকে হয়ে যাবে। এখানে আসলে একক প্রচেষ্টায় কিছুই সম্ভব নয়, ব্যক্তিগত প্রচেষ্টাতেও কিছু সম্ভব নয়। মুসলিম রাষ্ট্রগুলোকে সামনে এগিয়ে আসতে হবে কাশ্মীরি মুসলমানদের হেফাজতের জন্য। এটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিডল ইস্টের কান্ট্রি, তুরস্ক,
পাকিস্তান, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া এবং মিডল ইস্টের যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তাদের জন্য এটা অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা তাদের এই দায়িত্ব অবহেলা করলে একদিনের জবাব তাদেরকেও দিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাশ্মীরি মুসলমানদের হেফাজত করুন এবং ভারতের এই ব্রাহ্মণ্যবাদী সরকারের কুদৃষ্টি থেকে আমাদের স্বাধীন মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেফাজত করুন। এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।